কে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। আমাদের গানের সুরটা ঠিক যেমনই হোক, সেখানে ফিউশন থাকুক, কিন্তু সেটা শেষ পর্যন্ত যে আপনাকে কোনো না কোনো একটা দেশের মাটির কথাই বলবে। একদম। দিন পাগলে হলো মেলা নদী এসে। যে আমরা যদি ভাবে নতুন করে রিক্রিয়েট না করি, এই নতুন প্রজন্ম এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে না একসময়। আবার বাবুয়া বন্ধু আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধিছু। একটি পতাকা পেলে বুঝতে পারি স্বাধীনতা কি, একটি মানচিত্র পেলে বুঝতে পারি দেশটা আমার কত বড়। এই স্বাধীনতা দিবসের মহান মাসে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বীরাঙ্গনাদের, এই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অংশগ্রহণ করেছেন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শেখর টিভির চ্যানেল থেকে আজকে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি আমি জান্নাত চৌধুরী। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা ঐতিহ্য, এটাই তো আমার পরিচয়। এই বিদেশের মাটিতে বসেও এই বাংলা কমিউনিটির কিছু মানুষ, কিছু সংগঠন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যাতে আমাদের এই শেকড়ের পরিচয়টা যাতে প্রজন্ম থেকে প্রজন্মে থেকে যায়। সেই একই উপলক্ষে আজকে আমাদের এই স্টুডিওতে আছেন একটি গানের দল। তাই মানুষগুলো অনেক পুরনো, যদিও গানের দলটা নতুন হতে পারে। আমরা তাদের সঙ্গে আগে পরিচিত হব। বাঙালিয়ানা, বাঙালিয়ানার পক্ষ থেকে আজকে শুধুমাত্র আমরা তিনজন মানুষকে দেখতে পাচ্ছি, মিঠুন রেজা, মাহবুবুর রনি এবং রিফাত জামান। ধন্যবাদ। আমি এখন তাদের গল্প শুনবো। আমি চলে যাচ্ছি মিঠুনের কাছে। বাঙালিয়ানার যে নামকরণ, এটার পিছনের গল্পটা কি? অনেক ধন্যবাদ জান্নাত আপনাকে, এবং আসলে আমি সত্যি কথা বলতে শুরু করতে চাই শিখর টিভিকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে, কারণ আমাদেরকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমরা নিজেরাও খুবই আগ্রহী ছিলাম যে আমরা স্বাধীনতা দিবসে যেন কিছু একটা করতে পারি। তো ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছি আপনার প্রশ্নে। আসলে বাঙালিয়ানা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে জন্ম হওয়া বাঙালি, এখন কানাডাতে থাকি। কিন্তু যতই আমরা কানাডাতে থাকি না কেন, আমাদের মধ্যে যে আমাদের ভাষা যে বাংলা, আমাদের দেশ যে বাংলাদেশ, সেটা আসলে সেই পরিচয় কখনো মুছে যাবার নয়। তো সে কারণেই আমরা যখনই কোনো কাজ করতে চাই, মানে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের যে কাজগুলো করতে চাই, গান হতে পারে, নাটক হতে পারে, নাচ হতে পারে, সেগুলো আমরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি কেন্দ্রিক করে থাকি। এবং এর মাধ্যমে আমাদের হঠাৎ করে মনে হয়েছিল যে আমরা আসলে হঠাৎ করে না, আমরা একটা পালা গান, আপনারা সবাই জানেন যে ময়মনসিংহ অঞ্চলের যে একটা ট্রেডিশনাল ঐতিহ্য রয়েছে গীতিকা থেকে যে পালা গানগুলো আছে, আমরা ভেবেছিলাম যে পালা গানের একটা প্রোডাকশন আমরা করব এখানে, যেটা কিনা এখানে যারা বছরের পর বছর আছেন, যারা মিস করছেন বাংলাদেশের ওই কালচারগুলো, তারা কিন্তু সেটাকে খুব আনন্দের সাথে দেখতে আসবে। সেই সূত্রে আমাদের আমরা ছোট করে কয়েকটা গান দল সদস্যদেরকে নিয়ে আমরা নির্বাচিত করি, দিয়ে আমরা পালা গানের রিহার্সাল শুরু করি। দুর্ভাগ্যজনকভাবে ওই মুহূর্তে আমরা প্রোডাকশনটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু তখন আমাদের স্কারবোরো ফোক ফেস্টিভ্যাল যেটা হয়, সেটা গত বছর যখন হয়েছিল, তখন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় বাংলা গান করার জন্য স্কারবোরো ফোক ফেস্টে আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। এটা তো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেখানে বাংলাদেশের কমিউনিটি হিসেবে আমরা পারফর্ম করব। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা তাহলে এই কয়জন সদস্য মিলে আমরা একটা দল করে আমরা বাংলাদেশের যে লোকসঙ্গীত, যেগুলোকে আমরা আমরা জানি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি গান, সারি গান, লালনের গান, হাসন রাজার গান, শাহ আব্দুল করিমের গান থেকে শুরু করে আরো বাউল, পল্লী, নাম না জানা কত বাউল এবং পল্লী কবিরা আছেন, তো তাদের গান আমরা করব। তো সেই সূত্রে আমরা যখন এই বিষয়টাকে আমরা সিদ্ধান্ত নিলাম, এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা করবো। নামকরণ করেছে ইত্তেলা আলী, আপনারা সবাই চেনেন, আমাদের দলের আরেকজন মানুষ, এবং সে বাঙালিয়ানা নামটা দিয়েছে, এবং আমাদের সবারই বাঙালিয়ানা নামটা তখন খুবই পছন্দ হয়েছে। আমরা সেই সূত্রেই আমরা ব্যান্ডের নামটা বাঙালিয়ানা রেখেছি। এর মাধ্যমে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ দিস টিম সেটা ফুটে উঠবে। তো এই যে আপনারা মানে এতগুলো মানুষ একসাথে হয়ে যে কাজ করা বা একজোট হওয়া, এটা তো নিশ্চয়ই খুব সহজ না এই ব্যস্ত জীবনের মাঝে। কিভাবে ম্যানেজ করেন? সেটা আসলে আমার সাথে সাথে আমার যারা আরো সদস্য আছেন, আমাদের আরো 3 জন সদস্য এখন এখানে উপস্থিত থাকতে পারছেন না। আমি
আপনারাই বলেন, কারণ আমরা সবাই জানি এখানে বিভিন্ন শহরে আমরা থাকি। আসলে আসলে আমরা এখানে যারা যে কজন কাজ করছি এরা যার যার জায়গা থেকে, প্যাশনের জায়গা থেকে আসলে এই কাজগুলো করছে। সো দেখা যায় যে এত লিমিটেশনের মধ্যেও মানে কোনো না কোনো ভাবে আমরা ম্যানেজ করছি। হতে পারে এটা লেট নাইট প্র্যাকটিস দিয়ে বা কিছু একটা এইভাবে। মানে তার মানে কি এটা বাংলা ভাষার প্রতি বা একটা মানে বাংলা সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা অবশ্যই তাই। তাগিদ থেকে আমি বলবো যে আমাদের মনের ভেতর সবসময় একটা ইচ্ছা যে এখানে আসার পর থেকেই যে বাংলাদেশকে যেন আমরা আমাদের ভেতর ধারণ করতে পারি। তো যদিও আমরা সবাই অনেক দূরে থাকি, জিটিএ অনেক বড় একটা জায়গা, এক এক প্রান্তে আমরা এক একজন থাকি, এরকম যায় দেখা যে কাজ শেষ হয়েছে সন্ধ্যে 7টার সময়, তারপরে আমাদেরকে 1 ঘন্টা ড্রাইভ করে একটা কোথাও যে কারো একটা বাসায় এক হয়ে করতে হচ্ছে, এবং সেটা আমাদের জন্য শারীরিকভাবে যতই কষ্টের হোক আমাদের মনকে সেটা যে আনন্দ দেয় তার কোনো রকম তুলনা নেই। সুতরাং আমি বলবো যে এটাই আমাদেরকে মূলত সাহায্য করে, এটাই আমাদের ইনসেন্টিভ বাধা পেরোতে। আচ্ছা, লোকগানের যে থিমটা আপনাদের বা মাটির গান যদি বলি, তো এই যে আধুনিকতা এবং এই যে ফিউশনের টাইমে আপনারা হঠাৎ করে এটা কেন ভাবলেন যে আপনারা মাটির গান করবেন? এটার পেছনে অনুপ্রেরণাটা কি? এটা আসলে অনেক বড় একটা উদ্দেশ্য আছে। আমি বলবো আমাদের আইএম ক্রিয়েটিভ ল্যাব এবং বাঙালিয়ানার যে ওভারঅল বিগার পিকচার, সেটার উদ্দেশ্যই হচ্ছে বাংলা সংস্কৃতি, বাংলাদেশের শেকড়ের জিনিসগুলোকে তুলে নিয়ে আসা। আমরা জানি যে টরন্টো শহরে কিন্তু অনেক ভালো ভালো ব্যান্ড কাজ করে। হ্যাঁ, সবাই জানেন যে প্রতি বছরই এখানে ব্যান্ড ফেস্ট হয় এবং খুব ভালো ভালো ব্যান্ডের গান আমরা শুনতে পাই। তো সেই ব্যান্ডের গানগুলো আপনারা দেখবেন যে ব্যান্ড আমাদের যে লেগেসি, আয়ুব বাচ্চু বা জেমস বা মাইলসের যে বড় বড় ব্যান্ডগুলো তখন ছিল, সেই ব্যান্ডগুলোর আদলে তারা নিজেদের পারফরমেন্সগুলো করছে, খুবই এক্সেলেন্ট কোয়ালিটির কাজ হয়। তো আমরা ভাবলাম যে সেটা তো আছেই, এবার টরন্টোতে মিসিং কোনটা? মিসিং হচ্ছে লোকগান, মানে মাটির গান। এবং দেখবেন যে মিসিং এর কারণে কি হচ্ছে, আমাদের তো জেনারেশন ওয়াইজ ভাবতে হয়। আমরা যারা ফার্স্ট জেনারেশন এখানে এসেছি, আমাদের বাচ্চারা পরের জেনারেশন কি আসলে আমাদের ওই বাংলা গানগুলো শুনবে, শিখবে? সেই চিন্তাটা আমাদের মাথার মধ্যে কিন্তু আনতে হয়েছে। তখনই আমরা ভাবছি তাহলে কি করব। বাড়িতে যখন আমরা নিজেরা একটা লালনের গান গাইবো তখন আমার বাচ্চা শুনবে, আমরা নিজেরা যখন হাসানের গান গাইবো তখন শুনবে। এই যে আমরা প্র্যাকটিস করছি, আমাদের আজকে আগামীতে পহেলা বৈশাখের উপলক্ষে যে অনুষ্ঠানটা আসছে, সেখানে যে আমরা বাংলা গানগুলো করব, আমাদের ওইখানে যে বাচ্চারা আসবে তারা শুনবে, তারা জানবে। তখন তারা যখন বড় হবে তাদের মনের মধ্যে কিন্তু ওই দাগটা থেকে যাবে যে হ্যাঁ, আমি এই গানটা তো শুনেছি, এটা তো লালনের গান, এটা তো হাসানের গান, তো আমার গান। এইভাবে যেন আমরা আসলে ব্যান্ড, মানে ট্র্যাডিশনাল ব্যান্ড গানগুলো যেভাবে আমরা শুনছি, আমাদের বাংলাদেশি মাটির গানগুলো যদি আমরা একটু ওদের মতো করে ওদেরকে দেখাতে পারি, শোনাতে পারি। রাইট। গানের কথা যেহেতু আসলে আমি এখন একটু আপনাদের গান শুনতে চাবো, যে আপনারা কি ধরনের গান করেন, আমাদের দর্শকরা জানুক। হ্যাঁ, অবশ্যই আমরা সেটা করবো। আমাদের জন্য ছোট্ট কিছু প্রস্তুতি আছে, সেটা আমরা অবশ্যই শোনাবো। আচ্ছা, তো সেটা এখনই করবো, কিছুটা হোক, তারপর আমরা আবার গল্পে ফিরে যাই। আচ্ছা, তাহলে একটু মুখটা শুনি যে কি ধরনের গান, একটা গানের কথা সাথে মনে হলো যে। অবশ্যই আমরা শুরুতেই আমাদের হাসান রাজার গান গাইতে পারি। আমরা হাসান রাজার খুব পরিচিত গান, পরিচিত কিন্তু দেখেন আমরা যারা চলে এসেছি বড় মানুষ তাদের কাছে পরিচিত, কিন্তু এই গানটা আসলে আমাদের পরের জেনারেশনের কতজনের কাছে পরিচিত, তাই না? তো সেই প্রশ্নটাই আমি রাখতে চাই দর্শকদের কাছে শিকড় টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে কিন্তু বাংলার মাটির গান শোনাবেন এবং আমরা সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব। এই গানটি লোকে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, তাই না? মানুষ এখানে হাসান রাজা বলতে চাইছেন যে আমরা যে এত দালান কোঠা করি, সেই দালান কোঠার আসলে তারপরে কি, তারপরে সবই তো এক হয়ে যাবে, মানুষজন চলে যাবে পৃথিবী ছেড়ে। তো এই যে এই জিনিসগুলো, এই তত্ত্ব কথাগুলো যদি আবার আমরা মানুষদের কাছে পৌঁছাতে পারি তাহলে খুবই ভালো হয়। না, অবশ্যই। আর এই বিশেষ করে এই বহুজাতিক দেশে যেখানে আমাদের নিজস্ব একটা পরিচয় থাকাটাও তো একটা বড় বিষয়, যেমন নিজস্ব কিছু একটা আছে। লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, লোকে বলে
রে ঘর বাড়ি ভালা নাই আমার, ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হায় রে কয়দিন থাকবো আর, ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হায় রে কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাখনা চুল আমার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বাহ, চমৎকার, খুবই সুন্দর। থ্যাংক ইউ। প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই যে আপনারা লোকসঙ্গীতকে এই মানে কানাডাতে বা বহুজাতিক দেশে আমরা যেখানে বলছি, নতুন প্রজন্মের কাছে কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাদের লাস্ট টাইম যখন আমরা ফোক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করলাম, আমরা একটা কাজ করেছিলাম, এই যে একটা নতুন প্রজন্মের সাথে কমিউনিকেশনের যে আমাদের একটা গ্যাপ আছে, যে অনেকেই আছে যারা বাংলা ভাষাটা ঠিক মতো বুঝতে পারে না, অনেক কঠিন কঠিন শব্দ বুঝতে পারে না, তাদের জন্য আমরা এই গানগুলোর সারমর্মটা ইংরেজিতে টাইপ করে আমরা ওখানে প্রজেকশনে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তাতে করে কি হচ্ছে, তারা রিদমটা এবং টিউনটা যেভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে, ওটার মর্মার্থটাও আবার তারা মানে তাদের নিজে মানে এই ইংরেজি ভাষায় তারা দেখে পড়ে বুঝতে পারছে। এই ব্যাপারটাতে আমার মনে হয় যে আমরা খুবই আমরা আমাদের কমিউনিকেশনের একটা বেশ জোরালো ব্যাপার ছিল। আমরা ফোক ফেস্ট এটা করেছিলাম, ফোক ফেস্ট এটা করেছিলাম, এবং পরবর্তীতেও আমাদের ইচ্ছা আছে এটা ধরে রাখা, একইভাবে ইয়ে করা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই যে লোকসঙ্গীত বলি বা আমাদের যে মূল কথা যেটা যে মাটির গান, আপনারা কি শুধুমাত্র হাসান রাজা বা আব্দুল আলিম ইনাদের গান কি শুধু প্রেফারেন্স দিচ্ছেন, নাকি আপনাদের অন্য কোনো অঞ্চল বা অন্য ধরনের গানের প্রতিও আপনাদের আগ্রহ আছে? যে আপনারা যখন আপনার গান সিলেকশন করেন, কোশ্চেনটা হলো যে গান যখন সিলেকশন করেন সেগুলোও কি আপনারা কনসিডার করেন কিনা বা কিভাবে রাখেন? হ্যাঁ, এটা আমরা কনসিডার আসলে করি। সেটা এভাবে করি যে কিছু গান আছে যেটা বাউল ওই ব্যক্তি ভিত্তিক, যেমন লালনের গান, হাসনের গান আমরা না তাদের নাম ধরে এগুলো জানি। আবার কিছু আছে অঞ্চল ভেদে জানি, যেমন ভাবাইয়া অঞ্চল হচ্ছে রংপুর উত্তরাঞ্চল, হ্যাঁ, গম্ভীরা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। যে আপনারা জানেন যে আমরা এই দলটা কিন্তু গম্ভীরাও করেছি। একদমই, আমি দেখেছিলাম লাস্ট টাইম আপনাদের গম্ভীরা, এবং আপনার মনে হয় কনসুলেট অফিসেও করেছেন এটা, এবং এটা নিয়ে খুব বলেছিল যে মানে এখানে গম্ভীরা হচ্ছে, এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল একদম তাই দেখে। তো তারপরে ধরেন যে ভাটিয়ালি গান, যেটা ভাটিয়ালি গান হচ্ছে যেখানেই নদী থাকে, যেখানেই যে মাঝি মানে ভাটির টানে উজান ঠেলে যাওয়ার পরে যখন ভাটির টান আসে, সেই টানে সে রিল্যাক্স হয়ে ওই গানটা গায়। তো এই যে এগুলো আবার অঞ্চল ভিত্তিক বা পেশাগত। হ্যাঁ, তো বাংলার এই মাটির গানগুলোর অনেক রকম ধারা আছে। একদম বাংলাদেশ যেমন নদীমাতৃক দেশ, আর নদীমাতৃক দেশটা নদীর সব জায়গায় জালের মতো বিছানো, আমাদের গানগুলো কিন্তু একই রকম জালের মতো বিছানো। আর এই লাইনটা আমরা শিখেছি আমাদের অধ্যাপক ডক্টর মৃদুল কান্তি চক্রবর্তীর বই থেকে। খুব মানে এফেক্টিভ একটা কথা। এখানে একটা কথা আমি যোগ করতে চাই যে খুব শিগগিরই 11 এপ্রিল আমাদের একটা প্রোগ্রাম আছে, এবং আমরা যে কত রকম ফোক গান নিয়ে কাজ করছি, সেটা যে অল্প কিছু খুবই জনপ্রিয় গানই সীমাবদ্ধ নয়, সেটা আপনারা যদি আসেন এবং সেই প্রোগ্রামটা দেখেন, আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। তাহলে দর্শকরা আপনাদের জন্য কিন্তু মানে ওপেন আমন্ত্রণ থাকলোই যে আপনারা কিন্তু আসতে পারেন, ওনাদের গান ওনারা কেমন করেন বা কি ধরনের গান করেন সেটা দেখতে পারবেন নিজে চোখে, এবং হয়তো এক্সপিরিয়েন্সটা করতে পারবে যে আপনাদের গানের যে ধরনটা আপনি প্রথমেই বললেন যে একটু ভিন্ন ধারার গান, ব্যান্ডের গান তো হয়ই, বাট আপনারা একটু ডিফারেন্ট একটা মানে বাংলা সংস্কৃতি আরেকটা সাইড আপনারা এক্সপ্লোর করছেন, তো সেটা দেখার একটা সুযোগ হচ্ছে। এই বাদ্যযন্ত্র দেখে আমার হঠাৎ করে মনে হলো যে আমরা তো সাধারণত লোক সঙ্গীতে যেটা দেখি যে দোতারা ইউজ করে বা বাঁশি ইউজ করে, আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, তো এই জিনিসগুলো তো এখানে খুব একটা অ্যাভেলেবল না। তো এইটা আপনারা কিভাবে ম্যানেজ করেন বা আপনার গানের ক্ষেত্রে এগুলোর ব্যবহারটা কেমন? খুবই ভালো প্রশ্ন। আসলে আমি তো বলবো যে এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আমরা বারবার ফিল করি, যে বাংলাদেশের কোনো একটা পিস, যেটা যে কোনো কিছুতেই হতে পারে, একটা পিস এইখানে মানুষকে একইভাবে ওই অথেন্টিসিটি নিয়ে দেখানোটা খুব ডিফিকাল্ট। এটার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্ট হোক বা ইনস্ট্রুমেন্ট হোক, সেগুলো এখানে অ্যাভেলেবল না। তো আমরা যেটা চেষ্টা করি, আমরা গত
1 বছর ধরে আমরা টাইম টু টাইম আমরা এই অপরচুনিটি নিই। যখন রিফাত ভাই বাংলাদেশে গেল, উনি আমাদের জন্য খমক, হ্যাঁ, তারপরে ঢুকি, তবলা, বাংলা ঢোল সেগুলো কিন্তু উনি কিনে নিয়ে আসে, লাগেজে করে কখনো নিয়ে আসে, কখনো আমরা মানুষেরকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের এটা এনে দাও। এবং আমরা এবার ইত্তেলা যখন আসলো তখন সে কিছু জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য। তো এইভাবে আমরা চেষ্টা করি যে যখন বাঙালি আমাদের দেশের মানুষেরা কেউ যাচ্ছে দেশে, তাদেরকে রিকোয়েস্ট করি, তারা সবাই আমাদের রিকোয়েস্টে সাড়া দেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ওই কষ্টটা করেন, সে কারণে আমরা এখানে জিনিসটা পাচ্ছি। আর যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে সেখানে আমরা যেহেতু আগেই বলেছি আমাদের মূল টার্গেট কিন্তু পরবর্তী প্রজন্মের সাথে একটা কমিউনিকেশন করা। তো এখানে যেহেতু গিটারটা অ্যাভেলেবল এবং গিটারটা সবাই বাজাতে পছন্দ করে, শেখেও, সে কারণে এটা আমাদের একটা মূল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তো আমরা এটা ওরা যেন তখন হয় কি দোতারার একটা ফ্লেভার আছে, আবার গিটারের একটা ফ্লেভার আছে। তা আপনাদের গানে কি এই লোকজ মানে এই যে যন্ত্র সঙ্গীত বা যন্ত্রগুলোর কি ব্যবহার হয়? মানে আপনারা মানে আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো তো আমরা বলবো ওয়েস্টার্ন, বাট আপনারা যখন লাইভে গান করেন তখন তো নিশ্চয়ই এগুলো ব্যবহার করেন। লাইভে যখন গান করি তখন আমরা প্রায়োরিটি দিচ্ছি কিছু কিছু গানের কম্পোজিশনের ক্ষেত্রে, যে কম্পোজিশন গুলো আসলে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট নির্ভর করব। যেমন এই মুহূর্তে যদি আমার কাছে দোতারার বাদক বা দোতারার ইনস্ট্রুমেন্টটা না থাকে তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু কম্পোজিশনটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমার কাছে ওই ইনস্ট্রুমেন্টটা হয়তো এখন নাই। একদম। তো ঠিক একইভাবে যখন চলে আসবে তখন আমরা ওইটাকে ইনকর্পোরেট করব এবং ওই ভিত্তিক কম্পোজিশন আমরা তৈরি করব। এই বাদ্যযন্ত্রগুলো বাজানো তো খুব সহজ কাজ না মনে হয়, রাইট? তো এই ক্ষেত্রে আপনারা এই ট্যালেন্ট হার্টটা কিভাবে করেন যে কে কোনটা বাজাবে আর কে, মানে এই পারদর্শিতা তো থাকা লাগবে, সেই ক্ষেত্রে আপনারা ওটাকে কিভাবে আপনি খুঁজে বের আসলে করেন? আমরা প্রত্যেকেই আসলে যার যার প্যাশনের জায়গা থেকে কে কি কন্ট্রিবিউট করতে পারবো নিজেরাই বলতে থাকি একজন। তো ওটা আমরা যখন আমরা একসাথে বসি তখন কিভাবে হয়ে যায় আসলে, মানে আমি হয়তো উনি হয়তো গান ধরলো, আমি গিটার ধরলাম, উনি তাল ধরলো, এই হয়ে গেল বাঙালি। রিফাত ভাইয়ের কথা যদি বলি, উনি কিন্তু এখন আপনারা দেখছেন তাকে কাহুন নিয়ে, সে ভালো তবলা বাজায়, সে ভালো ঢোল বাজায়, অদ্ভুত ব্যাপার সে কিন্তু ভালো বাঁশিও বাজায়। আচ্ছা, তাই নাকি? এখন আমি তাকে কিন্তু এখন আমি শুধুমাত্র এই রিদমের কাজে ব্যবহার করতে পারছি, তার বাঁশিটা আমি ব্যবহার করতে পারছি না, কারণ একসাথে তো দুটো পারবে না। তো সেরকম কোনো কেউ কখনো যদি কেউ নিজে থেকে বলে যে আমি এই দায়িত্বটা নিতে চাই, তখন আমরা সেটাকে আমরা ভাবি এবং আমরা একসাথে কাজ করার। চমৎকার ব্যাপার। সেক্ষেত্রে একটা কোশ্চেন চলেই আসে, আমরা মিঠুন রেজাকে টরন্টোতে প্রথম থেকেই যেটা চিনি যে আমরা জানি সে নৃত্যশিল্পী, মানে সেই পরিচয়ই কিন্তু আমরা প্রথম থেকে মানে গত 1 দশক ধরে আমরা জেনে আসছি। সাডেনলি এই যে মনে হলো যে একটা গানের দল, এবং আমরা একটু সারপ্রাইজই হয়েছিলাম যে আমরা তো জানি যে মিঠুন নৃত্য করে, যে সে হঠাৎ করে গান করছে কেন? হ্যাঁ, যেটা যেহেতু হয়তো বাইরে ওভাবে এক্সপোজ হয়নি বা ঘরোয়া পরিবেশে আমরা গান শুনেছি আপনার, বাট আমি বলতে যাচ্ছি যে এই ইচ্ছাটা কেন হলো যে, বা আপনার যে এতগুলো পরিচয়, এবং লাস্ট ইয়ার আমরা যখন দেখলাম আপনি একটা নাটকও করলেন, মানে ডিরেকশন দিলেন, অভিনয় করলেন, রক্তকরবী। তো এই যে মাল্টি ট্যালেন্টেড একটা ব্যাপার, এবং আমি জানি যে এখানে যারা দুজন মানুষ বসে আছে তারাও মনে হয় রক্তকরবীর অংশ ছিলেন। আমি বলবো যে মঞ্চে আপনাদের অভিনয় রক্তকরবী নিয়ে পুরো শহরেই অনেক কথা হয়েছে। তো এই এত ট্যালেন্ট আপনাদের মধ্যে বা একই সাথে যে এত রূপ, এটাকে আপনি কি বলবেন? না, এটার আসলে খুব সহজ উত্তর আছে। আমি জানি আমার ভিতরে এই ট্যালেন্ট হয়তো বা গড গিফটেড এবং আমার বাবা মার কাছ থেকে আসা, সেজন্য আমি সত্যি এই ধরনের প্রতি কৃতজ্ঞ। তবে আপনাদের হয়তো অনেকেই জানেন না যে আমাকে সবাই নাচতে দেখেন 1 যুগ ধরে, সেটা ঠিক। আবার আমার যে পড়াশোনার যে ডিগ্রি, আমার যে ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি, সেটা কিন্তু লোকসঙ্গীতের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, এটা আমাদের জানা ছিল না, আমরা আজকে এই ইনফরমেশনটা জানলাম। আমি কিন্তু মানে একাডেমিক্যালি আমি আসলে একজন সিঙ্গার বা লোকসঙ্গীত নিয়ে কাজ করা একজন মানুষ, আর নাচটাই বরং আমি করতাম শখে। হ্যাঁ, যেমন রিফাত ভাই হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, তাই না? আচ্ছা, বুয়েট থেকে, এবং উনি কিন্তু শখে গান বাজনা করেন, এই ইনস্ট্রুমেন্ট গুলো বাজান। আমার ক্ষেত্রে উল্টা, গান বাজনাটাই আমার একাডেমিক আর ডান্সটা ছিল শখে। হ্যাঁ, কিন্তু আমি যেটাই যখন করি আমরা চেষ্টা করি আমাদের নিজেদের এক্সেলেন্সিটা সবচেয়ে বেশি, আমাদের এফোর্ট এবং আমাদের কোয়ালিটি সবচেয়ে হাইতে নিয়ে যাওয়ার জন্য। শুধু পারি বলেই করলাম এরকম না, যদি পারি তার মানে আমরা আরো শিখবো,
যেন আমরা আমাদের থেকে নিজেদের যতটুকু পারি তার থেকে যেন আরো ভালো করতে পারি। ওইখান থেকেই হয়তো বা একটু এই সব দিকেই আমাদের চলাচল। একদম এই কোশ্চেনটা আমি হয়তো বাকি দুজনকে জিজ্ঞেস করবো যে আপনারা তো আমি মানে মিঠুনে যেমন বললাম যে সে নৃত্যশিল্পী ছিল, দেন আমরা অন্য সাইডে দেখতে পাচ্ছি, আপনাদের বিষয়টা কি? মানে আমাদের বিষয় একটাই, সেটা হচ্ছে যে আসলে যখন আমরা দেশ ছাড়ি কিছু কিছু দিক দিয়ে কিন্তু মনটা একটু ছোটই হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন বাংলা ভাষা চারিদিকে শুনতে পাই না, বাংলা সংস্কৃতি চারিদিকে দেখতে পাই না। সো যখন এই ধরনের কোনো একটা প্রয়াস দিই তখন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি যারা প্যাশনেট এই ব্যাপারে। জি। সো আমার ক্ষেত্রেও হয়েছে তাই। মানে সত্যি কথা, আমি কখনোই নাটক করিনি, ওনার বদৌলতে আমাকে নাটক করতে হয়েছে এবং আমি এটা স্বেচ্ছায় করেছি এবং আমি খুব আনন্দও পেয়েছি। খালি আমি সম্পৃক্ত হতে চেয়েছি বাংলা সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে। তেমনি বাঙালিয়ানাতেও তাই। আর আমি আসলে মিউজিক করে অনেক দিন, প্রায় 98 সাল থেকে আমি নিজে গান বাজনা করি। সবসময় একটা শখ ছিল একটা দলীয় একটা কিছু তৈরি করার। তো এখন এটা স্বপ্ন সত্যি হলো অনেক ক্ষেত্রে, এটা বলা যায় বাঙালিয়ানার মাধ্যমে। হ্যাঁ, রিফাত ভাই এবার। মূলত বাংলাদেশ থেকে এত দূরে আসবার পরে আবার সেই বাংলাদেশেই বেঁচে থাকার একটা তাগিদ আমাদের আসলে সবসময় ছিল। তো সেখান থেকে এখানে আসার পর থেকে আমি আসলে খুঁজছিলাম যে আমার আশপাশে কি এমন কিছু মানুষকে আমি পাইতে পারি যারা আমার সাথে একসাথে আমরা এই বাংলাদেশের একটা উপস্থিতি তৈরি করতে পারি। তো আমার মনে হয়েছে যে এখানে ট্যালেন্ট ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ না, কারণ যে কাজগুলো আমি করছি তার বেশিরভাগেরই আমার যে খুব একটা ট্যালেন্ট ছিল তা না। আমি অভিনেতা না, কিন্তু আমার বন্ধুদের অনুপ্রেরণায় এবং চেষ্টায় সেটাও এক পর্যায়ে আমাকে করতে হয়েছে। এছাড়া যদি বাঙালিয়ানার কথা বলি তাহলে একদম ছোট বয়স থেকে গান বাজনার প্রতি খুব আগ্রহ ছিল। যে পরিবারে আমি বড় হয়েছি সেখানে গান বাজনার একটা চর্চা আমি একদম জন্ম থেকেই দেখে এসেছি। তো সেই সুবাদেই ছোটবেলায় তবলাটা শেখা, এবং এখানে এসে যখন দেখলাম যে বিশেষ করে মিঠুন, ইত্তেলা, এছাড়া আরো অনেক বন্ধু বান্ধব ছিল যারা গানকে নিয়েই, গান বা অন্যান্য সাংস্কৃতিক অ্যাক্টিভিটিকে নিয়েই বেঁচে আছে, তখন ভাবলাম যে কেন নয়, আমিও তাদের সাথে যুক্ত। তো মূল কথা যে আপনাদের মধ্যে ট্যালেন্টটা আসলে ছিল, শুধু এক্সপ্লোর করার সুযোগটা হয়নি। বলতে পারেন ট্যালেন্টের চাইতে চেষ্টাও এখানে খুব গুরুত্বপূর্ণ। যে ট্যালেন্ট থাকেই প্রত্যেক মানুষের মধ্যেই। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সময়। মানে এই কানাডার মতো জায়গায় আসলে প্রত্যেকটা মানুষের সময় বের করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে দিয়ে যে পারে তারা কিছু একটা তো করতেই পারে, কারণ খুবই কঠিন আমাদের এই ব্যাপারটা কোঅর্ডিনেট করা, আসলে সময়ের ব্যাপারটা। তারপরেও আমরা চেষ্টা করে যাওয়ার জন্য। বাঙালিয়ানার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কি নিয়ে কাজ করছে, সামনে কি আসছে, 5 বছরের মধ্যে কি আমরা দেখতে পারি, বাঙালি কি পেতে পারি অ্যাকচুয়ালি, বা বাংলা কমিউনিটি কি পেতে পারে? খুবই ভালো প্রশ্ন। এবং আসলে ওই যে ভাইয়া যেটা বললেন সেটা হচ্ছে যে সময়। তো আমরা চেষ্টা করছি আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার, এবং আগামী, এখন আমাদের সম্পূর্ণ খুবই নতুন একটা ব্যান্ড বলতে গেলে, গত 1 বছর হলো এর কার্যক্রম শুরু হয়েছে। 1 বছর এখনো হয়নি, জুলাইতে আমাদের 1 বছর পূর্ণ হবে। তো আগামী 5 বছরে আমাদের মূল টার্গেট, যেটা আমি আবারও বলেছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মরা যেন আমাদের নামে, আমাদের এই ব্যান্ডের নামে বাংলা গান শুনতে আসে। তার জন্য যদি আমাদের প্রেজেন্টেশন অফ এই গানগুলো যদি একটু ভিন্নভাবে নিয়ে আসতে হয়, তাহলে সেটাতেও আমাদের আপত্তি নাই। ধরেন একটা জায়গা থাকবে, যে জায়গাটাতে সবাই জানবে যে এখানে একটা আখড়ার মতো একটা জায়গা বসে, যেখানে একটা ওপেন ফর অল, সবাই থাকবে, আসবে, আমরা গান করব। অন্য যারা আছেন, তারা এসে, তাদের মধ্যে যদি কেউ আগ্রহী হয় ওই মুহূর্তে প্রেজেন্ট, তারা আসবে, তারা বসবে, আমরা তাদের গান শুনবো। এবং এটাকে আমরা ডাইভার্সিটি কান্ট্রি, তো এটা আমরা ওই ডাইভার্স যে কালচার আছে তাদের সাথেও আমরা এক্সচেঞ্জ করতে চাই। যেমন ফর এক্সাম্পল, নেপালের একটা ভদ্রলোক যদি এখানে থাকেন এবং উনি যদি নেপালি গান, ফোক গান জানেন, এবং উনি যদি আগ্রহী হন আমাদের সুর শুনতে যদি ওনার ভালো লাগে,
তাহলে উনি এসে যদি নেপালি গান শোনান, আমরা হয়তো সেই গানটার সাথে বাংলা গানের একটা মিক্স করে একটা কাজ করলাম। বাহ, চমৎকার। এই যে এটা এভার ইভলভড একটা প্রসেস, এবং এটাই হচ্ছে আমাদের টার্গেট আপাতত, একটা জায়গা করা যে জায়গায় মানুষ আসবে, বাংলা গান শুনবে বিনা ওই কোনো জাজমেন্ট ছাড়া যে ভালো না খারাপ বা কি, ওসব ছাড়া গান শুনতে আসবে, বাংলা গান শুনতে আসবে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে এটার সাথে সম্পৃক্ত হবে। এখানে একটা কোশ্চেন আমি আসলে করতে চাচ্ছি এই প্রসঙ্গে। আমরা তো দেখি যে প্রতি সপ্তাহে আমি বলবো যে বাংলা কমিউনিটিতে কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, মেলাও হচ্ছে, ব্যান্ডের প্রোগ্রামও হচ্ছে। আপনি বলছেন যে আপনি চাচ্ছেন যে এমন জায়গায় সবাই এসে গান শুনতে পারে। এটা কি কিভাবে দেখে যে একই সময় একই দিনে এতগুলো প্রোগ্রাম? হ্যাঁ, এটা কি কোনো মানে কিছু বলার আছে কিনা এটা নিয়ে? এটা আসলে আমার মনে হয় এটা খুবই পজিটিভ সাইন। পজিটিভ এই অর্থে যে বাংলাদেশি কমিউনিটি তো অনেক বড় হয়েছে। 10 বছর আগে যে কজন মানুষ ছিল তারা এখন বলতে গেলে ডবল হয়ে গেছে। তো এই যে দ্বিগুণ জনসাধারণ, তাদের ভিন্ন ভিন্ন টেস্ট থাকতে পারে। সে এক একজনের রুচি এক এক রকম হবে, এবং তার কারো মডার্ন গান শুনতে ভালো লাগতে পারে, কারো ফোক গান শুনতে ভালো লাগতে পারে, এবং কেউ আছে যে শুধু এমন কিছু ইভেন্ট আছে যেখানে আপনার প্রচুর শপিং হয়, যে স্টল দিয়ে যে ঈদের আগে যেটা হয়, তারা ওখানে খুব এনজয় করে। তো যার যার চাহিদা এবং টেস্ট, রুচি, এগুলো অনুযায়ী মানুষজন যেন যেতে পারে, সেই ব্যবস্থাটা হচ্ছে, এটা আমার জন্য মনে করি আমি এটা অনেক পজিটিভ সাইন। আর তার সাথে আমার যে পরিকল্পনার কথা বললাম সেটা কিভাবে ম্যাচ করে, সেটা হচ্ছে অনেক মানুষ আছেন যারা ওই যে আধ্যাত্মিক বা ওই ফিলটা মিস করেন। আপনি চিন্তা করেন, একজন ভদ্রলোক কানাডায় চলে এসছেন, হয়তো কুষ্টিয়ার তার জন্ম, কুষ্টিয়ায় তার লালনের আখড়া দেখে তার বড় হওয়া। তাহলে সেই লালনের আখড়ায় সে যখন যাইতো, তখন তো সে ওই একটা পরিবেশের মধ্যে থাকতো, সেটা সে মিস করে, তাই না? তখন তার মতো আরো যারা আছে তারা আমাদের এখানে আসবে, তারা আমাদের এখানে এসে হয়তো ওই পরিবেশের কিছুটা ফ্লেভার পাবে। তো এই কারণে আমরা যদি ওইটা করতে পারি, তাহলে হয়তো বৃহৎ এই জনগোষ্ঠীর কিছু একটা অংশকে আমরাও আনন্দ দিতে পারবো। তো প্র্যাকটিসের জায়গা তো এখানে খুব একটা পাওয়া যায় না, তো সেটা কিভাবে ম্যানেজ করেন? মানে একটা তো প্রপার কোনো স্টুডিও নাই আমাদের, যেটা আমরা অলওয়েজ বলি, বা কি বলবো, যে জায়গা খুঁজে বের করা যে কোথায় করব, কিভাবে করব, সেই বিষয়টা নিয়ে কি বলবো? এটা তো খুবই চ্যালেঞ্জিং। আমরা সবচেয়ে বেশি রিহার্সেল করি হচ্ছে রিফাত ভাইয়ের বাসায়, কারণ ওনার বাসাটা বড় এবং উনি খুবই আনন্দের সাথে আমাদেরকে হোস্ট করে, এবং সেই জন্য আমরা কৃতজ্ঞ এরকম সদস্য আমরা পেয়েছি। তারপরে আমাদের যে আরো 2 জন ব্যক্তি আছেন, নাকিব এবং থ্রোপা, তাদের বাসাতেও আমরা প্রচুর রিহার্সেল করি। যখন আমাদের স্কারবোরো সাইডে হয়, ওনার বাসায় করি, আমার বাসায় করি। তো একটা পর্যায়ে যে আসলে আমরা ওইটা মিস করি, যে আমরা একটা স্পেস যদি নিজেদের থাকে, প্র্যাকটিস প্যাড যেটাকে বলে, একটা প্র্যাকটিস প্যাড, যে ওখানে যাওয়ার পরে আর টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি গানে ঢুকে যেতে পারি, এটা আসলে মিস করি। আমি বলবো যে এখানে আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যান্ড বা যে কোনো গানের দল এখানে যারা কাজ করছেন, তাদের সবারই এই সমস্যাটা হয়তো আছে। বিশেষ করে সবাই ওই বাড়ি ভিত্তিক বা নিজেদের বেসমেন্টটাকেই সাজিয়ে নিয়েছেন সেই সমস্যাটা মানে মোকাবেলা করার জন্য। কিন্তু একটা ঘরের বাইরে একটা আলাদা জায়গা যেখানে আরো 10 জন মানুষ এসে যুক্ত হতে পারবে, এই সমস্যাটা আমাদেরও আছে। আমরা সেই জন্যই আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো যে আপনাদের মধ্যে কেউ যদি এমন থাকে, একটা কালচার কিন্তু বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, যেটা হচ্ছে অ্যাডপ্ট করা। আপনি বাফালো বা ওইদিকে হাইওয়ে ড্রাইভ করতে গেলে দেখবেন যে অ্যাডপ্ট হাইওয়ে লেখা থাকে, তখন কিন্তু মানুষজন অ্যাডপ্ট করতে পারে যে ওই অংশটুকু আমি মেনটেন করব, যার সামর্থ্য আছে। তো আমি এখানে আপনাদের চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট রাখতে চাই, যদি কোনো মানুষ কেউ যদি চায় যে ব্যবসায়ী বা যার ক্ষমতা আছে, এরকম একটা ব্যান্ডকে তারা অ্যাডপ্ট করে তারা স্পন্সরশিপের মাধ্যমে হোক বা যে কোনো পেট্রোলের মাধ্যমে হোক, তারা যদি আমাদেরকে কিছু সাপোর্ট করে, তাহলে হয়তো এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে ভবিষ্যতে। একদমই তাই, কারণ এখানে তো এটাও একটা বড় চ্যালেঞ্জ, সবকিছু খুবই কস্টলি, এবং এই বিশেষ করে এই ধরনের চর্চা যদি কেউ চালিয়ে যেতে চায়, একটা স্পেস তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে অবশ্যই দাঁড়ায়। আমরা আবার একটু গানে ফিরে যাব, তারপরে আমরা আবার গল্পে ফিরে আসবো অন্য কোশ্চেন নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই আধ্যাত্মিক গুরু লালন সাঁইজির একটা গানই না হয় আমরা করি, ছোট্ট করে। তিন পাগলে হলো মেলা নদে এসে, তিন পাগলে হলো মেলা নদে এসে,
যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। একটা পাগলামি করে একটা পাগলামি করে জাত দেয় সে অজাতে রে দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে, একটা পাগলামি করে জাত দেয় সে অজাতে রে দৌড়ে গিয়ে। আবার হরি বলে পড়েছে ঢলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়েছে ঢলে ধুলার মাঝে, ওরে মনে ধুলার মাঝে তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মনে নদে এসে তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। বাহ, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। তো আপনাদের এই কোনো প্ল্যান আছে যে নিজেরা কোনো মৌলিক গান করা? আমি জানি যে লোকসঙ্গীতটা আসলে আমাদের একটা শেকড়ের জিনিস, বাট যেহেতু আপনারা শেকড়ের গান গান বা মাটির গান গান, এটা তো বিকৃত করার কোনো সুযোগ নেই, বাট তারপরও কি কোনো প্ল্যান আছে যে নিজেদের কোনো মৌলিক কোনো গান করার বা অ্যালবাম বের করার? খুবই ভালো প্রশ্ন। অ্যালবাম বের করার একটা প্ল্যান আমাদের আছে, সেটা হয়তো আপনার একটু আগে যে কোশ্চেন করেছিলেন যে আগামী 5 বছরের কি পরিকল্পনা, তার মধ্যে এটা একটা শামিল থাকবে। সেখানে আমরা আমাদের যেই মূল উদ্দেশ্য সেই মাটির গান করব, তার সাথে সাথে আপনি যেই প্রশ্নটা এখন করছেন যে মৌলিক গান করা যাবে কিনা বা করব কিনা, সেটারও আমাদের আগ্রহ আছে, কিন্তু আমাদের ফোক গানটা আমাদের প্রায়োরিটি থাকবে। কিরকম, রনি ভাই নিজেই অনেকবার আমাদেরকে বলেছেন ওনার নিজের লেখা অনেক গান আছে, আচ্ছা, রিফাত ভাইয়ের অনেক গান লেখা আছে, আমি নিজেও গান লিখেছি। তো এই জিনিসগুলোর মধ্যে যেই গানগুলো আসলে আমাদের মনে হয় যে আমাদের ব্যান্ডের চরিত্রের সাথে যায়, সেগুলো পিক করে আমরা সেটার মধ্যে ঢুকাবো বলে আমরা মানে ভেবেছি। ফোকের ধরন বা ফোকের মানে ধরনটা, হ্যাঁ। ওই জিনিসটা যাতে একটু থাকে আর কি, টাচটা থাকে, মাটির টাচটা যেন থাকে, সেটাকে আমাদের প্রায়োরিটি থাকবে। কিন্তু তার মানে এই না যে আমরা আসলে কোনো গান গাইবো না কখনো, ব্যাপারটা আসলে তা না। আপনি খেয়াল করবেন যে আমাদের অনেক ফোক স্টাইলের গান আমাদের বাংলা সিনেমায় ব্যবহার করা হয়, হ্যাঁ। আবার সিনেমার কিছু গান আছে রহিম রুব্বান টাইপের যে সিনেমাগুলো একসময় ছিল, বা আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না, হ্যাঁ, এই ধরনের যে সিনেমাগুলো ছিল, সেগুলো কিন্তু গল্পগুলো কিন্তু ওই গ্রামগঞ্জের আমাদের অঞ্চলের গল্প। তো সেই গল্পের সাথে ওই মুহূর্তে ওই সময়কার যারা মিউজিশিয়ান বা মিউজিক ডিরেক্টর, তারা কিন্তু ওই গানগুলো নিজেদের মধ্যে লিখেছেন, সুরগুলো ব্যবহার করেছেন। তো সেই গানগুলোকেও আমরা আবার রিমেক করতে চাই, আমাদের সেটাতেও আগ্রহ আছে, হ্যাঁ। তো মৌলিক গান, ফোক গান, আবার সেমি ফোক, সেমি মৌলিক, সেভাবেও আমরা ভাবছি যেন একটা মিক্স। তবে আমাদের ওই মাটির সুরটার একটা প্রায়োরিটি সবসময় থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে মানুষ তো প্রজন্ম থেকে প্রজন্ম পুরোনো গানগুলোকে নতুন করে না করে দিলে কেউ আলটিমেটলি এটাকে বাঁচিয়ে রাখা যায় না। আমরা যদি একটু পুরোনো দিকে 90s এর দিকে যাই, তখন হাবিবের একটা অ্যালবাম বের হলো, হাবিব এবং কৃষ্ণকায়া, ওগুলোকে সে আবার মনে হলো যে মানে রিইনকার্নেশন হয়েছে, মানে একদম। আবার কোক স্টুডিও বাংলাতেও তো ফোককেও বেস করে আসলে ফেরত আসছে ডিফারেন্ট ফর্মে। তখনকার প্রজন্ম ওটাকে লুফে নিয়েছে এবং তারা আবার এই গানগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ওটার প্রতি অনুধাবিত হয়েছে। সো এটার একটা ভালো দিক হচ্ছে আমরা যদি ভাবে নতুন করে রিক্রিয়েট না করি, এই নতুন প্রজন্ম এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে না এক সময়।
সো এটাকে বাঁচিয়ে রাখার জন্য হলেই সবসময় রিক্রিয়েট করতে হবে। বাহ, এবং চমৎকার ভাবনা। সেই আসলে। সাথে একটু চাই আমি যোগ করতে যে শুধু কিন্তু সুর না, কথারও কিন্তু একটা ফোক আঙ্গিক থাকে। আমার যেটা আর কি মনে হয় যে আমরা হয়তো বা সুর দিয়ে নানা রকম ফিউশনের কথা ভাবছি, অন্যান্য দেশের কিছু সঙ্গীতকে আমাদের মাঝে নিয়ে আসা, সেটাকে একটুখানি মডার্নাইজ করা, কিন্তু কথা যেটা আমার মনে হয় যে ফোক আঙ্গিকের যে কথা, সেটাকে আমরা আমাদের কোনো গানেই ঠিক ছেড়ে দেব না। আমাদের গানের সুরটা ঠিক যেমনই হোক, সেখানে ফিউশন থাকুক, কিন্তু সেটা শেষ পর্যন্ত যে আপনাকে কোনো না কোনো একটা দেশের মাটির কথাই বলবে। একদম তাই। একদম ঠিক। তো এই কমিউনিটির জন্য মানে আমরা আর কথা খুব একটা বাড়াবো না, অনেক সময় কথা বললাম। শুধু জানতে চাচ্ছি যে কমিউনিটির জন্য আপনাদের কোনো বার্তা আছে কিনা, বা ভাইয়া অলরেডি বললেন যে বৈশাখ আসছে, সেখানে তো অবশ্যই আপনারা সেটা আমন্ত্রণও জানাতে পারেন। তার আগে শুনতেছি কমিউনিটির জন্য আপনাদের বার্তাটা কি? কমিউনিটির জন্য বার্তা একটাই, সেটা হচ্ছে যে নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, কালচার, এই জিনিসগুলোকে যদি আমরা চর্চার মধ্যে না রাখি, তাহলে এটা আমরা রাখতে পারবো না। আমাদের জন্য এটা আরো বেশি কঠিন, কারণ আমরা এমন একটা দেশে থাকি যে দেশটা আসলে বাই বর্ন, মানে জন্মের দিক থেকে আমরা এটা নিতে পারিনি, বা এটা আমাদের হয়ে উঠতে পারেনি এই দেশের ব্যাপারটা। আমরা যেমন বাংলাদেশি, বাঙালি, সেই ধারণাটা নিয়েই আমরা সারা জীবন কাটাবো, এবং আমরা কিন্তু চাই যে আমাদের সন্তান বাংলা শিখুক, কিন্তু আমরা নিজেরা তার সাথে বাংলায় কথা বলি না। আমরা স্কুল থেকে আসলে বলি ডিড ইউ ইট, গো টু বেড। হ্যাঁ, মানে আমরা ইংরেজিতেই তাদের সাথে কমিউনিকেট করি। এতে করে কিন্তু খুব কঠিন ভাবে আমাদের বাচ্চারা ওই বাংলা ভাষাটা শিখতেই তো পারবে না, তাই না? চর্চাতে থাকতে হবে। তা আমাদের উদ্দেশ্য, এবং আমরা আমাদের কমিউনিটি সবার প্রতি এই আবেদন জানাবো যে আপনারা নিজেরা বাংলা গান শুনুন বাড়িতে, নিজেরা বাংলা নাটক দেখতে যান বাচ্চাদেরকে নিয়ে, নিজেরা বাংলাদেশি যে অনুষ্ঠানগুলো এখানে হয় সেগুলোতে যাবেন, আগ্রহ করে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, 3-4 বার নিয়ে যাবেন, আপনাদের দেখবেন যে আপনারা বাচ্চাদের প্রতি এই রেজাল্টটা পাবেন যে তারা আসলে আগ্রহী হচ্ছে। এটা সবচেয়ে বড় উদাহরণ তো আসলে আমরা নিজেরাই। আপনি নিজেও খুব ভালো মতোই জানেন, আপনি নিজে যখন মায়ের খেলায় পারফর্ম করলেন, সেখানে আপনার নিজের ছেলে পারফর্ম করেছে। জি, আপনাদের সবারই সন্তান, আমাদের সবার সন্তান কিন্তু মায়ের খেলার ওতপ্রোতভাবে জড়িত ক্যারেক্টারগুলো প্লে করেছে। হ্যাঁ, কিন্তু তারা কখনো এর আগে এটা করেনি। মজার কথা হচ্ছে সেই রিহার্সাল করতে করতে তারা জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর একবার আইনস্টাইনের সাথে দেখা করেছিল? তো তারা স্কুলে পড়ছে আইনস্টাইন, আর আমাদের সাথে পারফর্ম করছে রবীন্দ্রনাথের গান, তারপরে তারা নিজেরাই দুজনকে মার্জ করে ফেলছে। এর কত মানে সুন্দর একটা নিজেরাই অ্যাকচুয়ালি ওই সময় করতে, যে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে ওরা এসে আমাদেরকে বলতো যে এই তোমরা এটা জানো, মানে তারা নিজেরা অ্যাকচুয়ালি রিসার্চ করেছে এটা নিয়ে, যে একটা কাজ করছে যে আমাদের বাচ্চারা কতটা ট্যালেন্টেড, আমি বলবো যে ওদের আগ্রহের পরিমাণটা কতটা ছিল, যে নিজেরাই চিন্তা করছে রবীন্দ্রনাথকে একটু দেখি না, গুগল করে, এখন তো গুগলে তারা ইজিলি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে বলেছে রবীন্দ্রনাথকে, তার সম্পর্কে আরো জানার জন্য যে কি করেছে তার সম্পর্কে। অ্যাটলিস্ট এই মায়ের খেলা করতে যে আমি জানি যে তারা একজন মানুষকে হলেও তারা জানলো যে একজন আমার, এবং তাই সে যে নোবেল প্রাইজ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই ইনফরমেশনটাও তাদের কাছে গেল যে আমাদের অ্যাকচুয়ালি বাংলা সংস্কৃতি বা আমাদের কালচারটা কতটা রিচ। শুধু যে মানে বিশ্ব থেকেই যে নোবেল পায় তা না, বাংলাতেও আছে নোবেল। হ্যাঁ, একদম তাই। তো সেই বার্তাটাই আমি বলবো শিকড় টিভির মাধ্যমে আমাদের কমিউনিটির যারা আছেন তাদের সবার কাছে পৌঁছে দিতে। বাহ, চমৎকার। আচ্ছা, আপনাদের তো একটা প্রোগ্রাম আসছে সামনে, তমাল ভাই বা রাফি কি বলে রনি ভাই কিছু বলতে চান তাদের পক্ষে? না, আমি খালি একটা কথাই বলতে চাই যে বাংলা ভাষাভাষী যত মানুষ এই কানাডাতে আছে বা টরন্টোর চারিদিকে আছে, আমি সবাইকে বলবো আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা আসুন, আপনাদের জন্য এই প্রোগ্রাম। এবং আপনারা আসলে নতুন 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 অনেক কিছু দেখতে পাবেন, আমাদেরও ভাল লাগবে, আপনাদেরও, আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভাল লাগবে। সো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা এসে উপভোগ করার জন্য। এবং এটার আয়োজনে আছে IM ক্রিয়েটিভ ল্যাব। আপনি তাদের পেজে গেলে যাবতীয় ইনফরমেশন এবং টিকেটিং সব কিছু পেয়ে যাবেন। আমি এই ক্ষেত্রে সঙ্গে যোগ করতে চাই যে আপনারা যদি না আসেন আমাদের প্রোগ্রামটা কিন্তু হবে না। আপনারাই কিন্তু আমাদের প্রোগ্রামের চালিকা শক্তি, এবং আপনাদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা খুবই
কনফিডেন্ট যে আপনাদের খুব ভালো লাগবে এমন একটা কিছুই আমরা উপস্থাপন করতে যাচ্ছি। তাই প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, দেখা হবে। ধন্যবাদ। বাহ, চমৎকার। আজকে এই পর্যন্তই রাখবো, বাট আমরা যেতে যেতে একটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাই। তার আগে একটু বলতে চাই, আমরা চাই আমাদের চিন্তা স্বাধীন হোক, আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক টরন্টোর প্রতিটা ঘরে ঘরে, বাঙালি ঘরে ঘরে। বাংলা হোক আমাদের পরিচয়ের মাধ্যম, আমাদের শিশুদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। মজার, এটা একটা মজার গান, একটা ভাওয়াইয়া স্টাইলের গান, রংপুর অঞ্চলের ঝুমুর বলে। নদীর কোলে সরিষার ফুল, তুই খাইলি মোর জাতি কুল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। নদীর কোলে সরিষার ফুল, তুই খাইলি মোর জাতি কুল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। বাবুয়া বন্ধু আহারে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। তুই দেখতে দেখতে শেয়ানা হলি, আবার না বলিয়া চলিয়া গেলি, এত গোসা বন্ধু তোমার অন্তরে। তুই দেখতে দেখতে শেয়ানা হলি, আবার না বলিয়া চলিয়া গেলি, এত গোসা বন্ধু তোমার অন্তরে। তোমরা জানিয়া করবে নাকি, তোমরা শুনিয়া করবে নাকি, নষ্ট করলো বন্ধু আমার দারুণ প্রীতি, নষ্ট করলো বন্ধু তোমার দারুণ প্রীতি। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। নষ্ট করলো বন্ধু তোমার দারুণ প্রীতি, চ্যাংড়া বন্ধু আরে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি চুল। চ্যাংড়া বন্ধু আহারে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে বাঁধি